পেঁয়াজের খোসা ছাড়ানোর মতোই একটু একটু করে কাটছে জট। জট কাটানোর চেষ্টা করছে কলকাতা পুলিশ। একটা পরিবার কিভাবে ধ্বংস হয়ে গেল সেই কথা ভাবতেই হারহিম হয়ে যাচ্ছে কলকাতা পুলিশ আর এই বাংলার মানুষের। ভাবতে পারেন সমস্যার সমাধান না করে আত্মহত্যার তত্ত্ব খাড়া করে কিভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে একটি ফুটফুটে ছোট্ট মেয়ে আর তার দুই গৃহবধূকে। দেখুন, ওষুধ মেশানো পায়েস ক্ষতি হয়নি দুই গৃহবধূ, ফলে ধারালো অস্ত্র ব্যবহার করে দুই ভাই গলা এবং কবজির শিরা কাটা হয় দুই গৃহবধূর, এমনই উল্লেখ রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে দে পরিবারের দুই গৃহবধূ ও এক নাবালিকাকে। প্রণয়দের ছেলের পায়েসেও কড়া ডোজের ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। ট্যাংরাকাণ্ডে জট ছাড়াতে গিয়ে হারহিম করা তথ্য পেল পুলিশ। এখানেই শেষ নয়, প্রায় এক মাস ধরে আত্মহত্যার পরিকল্পনা করছিল দে পরিবার বলে জানতে পেরেছে পুলিশ। বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেওয়ারও চেষ্টা করেন পরিবারের সদস্যরা। এই বাড়িটি দে পরিবারের, এই যে ছাদের ওপর থেকে প্রথমে তারা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সেক্ষেত্রে বেশ কিছুটা ঝুঁকি রয়েছে, সেই জন্যে প্ল্যান বদল করে রাতের দিকে তারা প্রত্যেকে পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। তবে পায়েসে ঘুমের ওষুধ মিশিয়েও হাত কেঁপেছিল প্রণয় ও প্রসূনদের। পায়েসে দেয়া হয় কড়া ডোজের ঘুমের ওষুধ, দেওয়া হয় প্রেশার কমানোর ওষুধও। পায়েস খেয়ে অসাড় হয়ে যায় নাবালিকার দেহ, নাবালিকার মুখ থেকে গ্যাজলা বেরোয়। ওষুধ মেশানো পায়েসে ক্ষতি হয়নি দুই গৃহবধূর, ফলে ধারালো অস্ত্রের ব্যবহার করে দুই ভাই। গলা ও কবজির শিরা কাটা হয় দুই গৃহবধূর, উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। আরও একটা বিষয়, সব থেকে বড় বিষয়, যেটা ঘটনাস্থল থেকে যে ধারালো অস্ত্রটি পাওয়া গেছে বা যে কাগজ কাটা ছুরি পাওয়া গেছে, সেই কাগজ কাটা ছুরির ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করে দেখবেন তদন্তকারীরা। এদিকে এই ঘটনায় আরো একাধিক প্রশ্ন সামনে আসছে। খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে না তো কেউ? আর দু নম্বর কথা, ইনজুরিগুলিও সেলফ ইনফ্লিক্টেড কিনা, মানে নিজেকে করেছে না বাইরে থেকে কেউ আঘাত করেছে, সেটার ওপরও কিন্তু বিশেষজ্ঞ ওপিনিয়ন দেয়। যদি আমি অচেতন হয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমি কি করে নিচে গেলাম, অতটা করে সেইভাবে নিজের হাত কাটলাম, এগুলো কিন্তু তদন্ত যতক্ষণ না পুরোটা এগোচ্ছে এটা বলা সম্ভব নয়। অন্যদিকে প্রণয় দে ও প্রসূন দে এবং প্রণয়দের ছেলের চিকিৎসা চলছে একটি বেসরকারি হাসপাতালে। অর্থাৎ তাদের অবস্থা স্থিতিশীল হলেও এখনই রিকভার সম্ভব নয়, আরও বেশ কিছুটা সময় লাগবে তাদের রিকভার হতে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের বয়ান, সেই জায়গা থেকে চিকিৎসকদের সঙ্গেও বারবার কলকাতা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু যোগাযোগ রাখছেন। 3 চিকিৎসকের মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। এদিনও জিজ্ঞাসাবাদ করা হয় প্রণয় ও প্রসূন দেকে। আরো কোনো গোপন তথ্য রয়েছে কিনা তার দিকেই নজর দিচ্ছে লালবাজার। রিপাবলিক বাংলা। খুন করে আত্মহত্যার পরিকল্পনার কারণ কি শুধুই আর্থিক অনটন, নাকি এত বড় অপরাধের পেছনে রয়েছে অন্য কোনো কারণ? জানতে একেবারে কালঘাম ছুটছে কলকাতা পুলিশের। একটা সাধারণ উচ্চবিত্ত পরিবার কিভাবে এই ছক কষতে পারে তারই হিসেব মেলাতে পারছেন না গোয়েন্দারা। বুধবার মেট্রো রেলের এই পিলারেই ধাক্কা মারে দে পরিবারের গাড়ি। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন ফরেন্সিক দলের। বিভিন্ন জায়গায় গাড়ির পার্টস পড়ে রয়েছে, এই জায়গাটিকে ফিতে দিয়ে মেপে নেওয়া হলো। তারই পাশাপাশি যে জিনিসপত্রগুলো পড়ে রয়েছে এখান থেকে খানিকটা নমুনা সংগ্রহ করা হলো। সব মিলিয়ে ফরেন্সিক এক্সপার্টরা তারা কিন্তু ঘটনাস্থলে এসছে। গড়ফা থানার পুলিশ কিন্তু এই মুহূর্তে এসছে এবং গোটা বিষয়টি তারা কিন্তু খতিয়ে দেখছে। তবে শুধু দুর্ঘটনাস্থলই নয়, এদিন পরিকল্পিতভাবে দুর্ঘটনা ঘটানো গাড়িটিতেও ছানবিন করেন ফরেন্সিক আধিকারিকরা। অল দ্য প্যারামিটার যেটা দেখা দরকার। গাড়ি নিয়ে পিলারে ধাক্কা মেরে কি আত্মহত্যা করার পরিকল্পনা ছিল দে ভাইদের, নাকি ইচ্ছাকৃত দুর্ঘটনায় ফেলে বাকি দুজনকেও খুনের পরিকল্পনা ছিল চালকের? ট্যাংরা থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, কোনা এক্সপ্রেসওয়ে ধরে দ্বিতীয় হুগলি ব্রিজ, সেখান থেকেই পার্ক সার্কাস হয়ে ইএম বাইপাস। দুর্ঘটনাস্থল খুঁজছিল দে পরিবারের সদস্যরা। বাড়ি থেকে বেরিয়ে অনেকক্ষণ রাস্তায় কাটান ওই তিনজন।
জেরায় পুলিশ জানতে পেরেছে 17 তারিখ বিষাক্ত পায়েস খায় দে পরিবারের সদস্যরা। তারপরই ঘটে খুনের ঘটনা। 18 তারিখ মৃতদেহের সঙ্গেই কাটান দুই ভাই ও নাবালক। ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তেই খুন। খুনের অভিযোগ দায়ের করেছেন তিনি এবং সেই খুনের মামলার ভিত্তিতে এখন এই মুহূর্তে তদন্ত শুরু করেছে পুলিশ এবং অ্যাকাউন্টেন্টকে তলব করা হয়েছে। যে বিষয়টা জানা যাচ্ছে তার কারণ একটা আর্থিক যে সমস্যা, সেই সমস্যার কথা জানা যাচ্ছিল। সেই জায়গা থেকেই কোনো আর্থিক সমস্যা রয়েছে কিনা সেটা জানার জন্য ইতিমধ্যে অ্যাকাউন্টেন্টকে তলব করা হয়েছে ট্যাংরা থানায়। ব্যবসায় ভালোই প্রভাব পড়েছিল দে পরিবারের, চারদিকে ধার হয়ে গিয়েছিল। ইউক্রেন ও রাশিয়ায় গ্লাভস পাঠাতেন দে পরিবারের সদস্যরা। যুদ্ধের কারণে আটকে গিয়েছিল টাকা পয়সা। 2023 সাল থেকেই আর্থিক সমস্যার সূত্রপাত। আমি আর আমার দাদু মিলে 35 লাখ টাকা পাই, 23 সাল থেকে বাকি আছে। সেই নিয়ে আমাদের মধ্যে কোনো নেই। আমরা যখনই গেছি, আমাদের সঙ্গে দেখা হয়েছে, আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে যে আপনারা আপনার টাকা পেয়ে যাবেন, টাকা নিয়ে কোনো চিন্তা নেই, হয়তো অসুবিধা হচ্ছে কিন্তু টাকা পেয়ে যাবেন, কারোর টাকা মারবো না, আমি চিটিংবাজ না। কলকাতা পুরসভার তথ্য থেকে জানা গিয়েছে 2023-24 সালে শেষবারের মতো ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ করেছিল দে পরিবার। আর্থিক দিক থেকে ভেঙে পড়াতেই কি তাহলে এই সিদ্ধান্ত? তবে এখনই তা মানতে নারাজ লালবাজার। রিপাবলিক বাংলা। শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ডের পর এবারে হিরণ চ্যাটার্জির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ। লক্ষ্মীর ভান্ডারের জন্য টাকা দিয়ে পুরস্কার কেনার অভিযোগ তুলতে হিরণের বিরুদ্ধে খড়গহস্ত শাসক দল। রোজ রোজ বিরোধীদের কণ্ঠরোধের নজির তৈরি হচ্ছে রাজ্য বিধানসভায়। রাজ্য বিধানসভায় বিরোধী পরিসরে হস্তক্ষেপ অব্যাহত। এবার বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আনা হলো স্বাধিকার ভঙ্গের নোটিশ। শুভেন্দু সহ 4 বিধায়ককে সাসপেন্ড করেও গণতন্ত্র নিয়ে অনেক কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এখানে 50% টাইম দেওয়া হয় বিরোধী দলকে। তা সত্ত্বেও অপপ্রচার, কুৎসা, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বলে বেড়াচ্ছে বাইরে। মুখ্যমন্ত্রীর কথার সঙ্গে বাস্তবের যে কোনো মিল নেই তা প্রমাণ হয়ে গেল বৃহস্পতিবার। লক্ষ্মীর ভান্ডারের পুরস্কার টাকা দিয়ে কেনা হয়েছে। বিধানসভায় হিরণ এই অভিযোগ তুলতেই আগুনে ঘি পড়ল যেন। রাজ্যের একাধিক প্রকল্প পেয়েছে স্কচ পুরস্কার। 2022 সাল থেকে 40টি স্কচ পুরস্কার রাজ্যকে। লক্ষ্মীর ভান্ডারও পেয়েছে স্কচ অ্যাওয়ার্ড। হিরণের অভিযোগ এই পুরস্কার এসেছে অর্থের বিনিময়ে। ক্যাগ রিপোর্ট তুলে ধরে বিধানসভায় অভিযোগ আনেন হিরণ। 11,26,000 টাকা অনুদান স্কচ পুরস্কার প্রদানকারী সংস্থাকে। রেজিস্ট্রেশনের নামে এই টাকা দিয়েছে রাজ্য। একটি আরটিআই এর ভিত্তিতে এই দাবি করেছেন হিরণ। প্রমাণ দিয়ে বললাম যে ভাউচার নাম্বার বলে দিলাম 1529, ডেট বলে দিলাম যে 25শে মার্চ 2022, ডিপার্টমেন্ট বলে দিলাম যে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড। তারা 11,26,000 টাকা দিয়েছিল স্কচ গ্রুপকে এবং তারপরে লক্ষ্মীর ভান্ডারের জন্য পশ্চিমবঙ্গ সরকার পুরস্কার পায়। বিধানসভায় দাঁড়িয়ে অভিযোগ তুলতে হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ। নোটিশটি আনেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ওদের তো অধিকারটা আমরাই শিখিয়েছি। যদি ঘুষ বলে, আমাকে আগে অনেক এই যে তোমার মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছি, মিথ্যা শব্দটা আনপার্লামেন্টারি, অসংসদীয় ভাষা সন্ত্রাস করলো, তার জন্য নিশ্চিতভাবে স্বাধিকার ভঙ্গের নোটিশ মনে হয়েছে আনার দরকার, তাই এনেছি। যে তৃণমূল সংসদে বিক্ষোভ স্লোগানে প্রায়শই অধিবেশন পণ্ড করে, সেই তৃণমূলের বিরুদ্ধেই রাজ্য বিধানসভায় বিরোধীদের অধিকার খর্ব করার অভিযোগ উঠছে প্রতিনিয়ত। পারেন প্রিভিলেজ করুন না, 8 বার করেছেন আমার নামে, যা খুশি করুন। আমাদের এমএলএরা এর আগে বহিষ্কার হয়েছে। ররি মাহাতো, শঙ্কর ঘোষ, মীর গোস্বামীরা কিভাবে হিরণকে প্রিভিলেজ করেছেন বলতে পারবে না কেউ। লোকসভা ও রাজ্যসভায় ইন্ডি দলের শরিকরা গণতন্ত্র চায়। এমনকি বিরোধীরা বক্তব্য রাখার সময় স্পিকারের মুখ দেখালেও তাদের আপত্তি। কিন্তু যেখানে তারা ক্ষমতায়, সেখানে কি গণতন্ত্র মেনে চলে তারা? নাকি রাজ্য শাসক দল বদলালে গণতন্ত্রের সংজ্ঞাটাই বদলে যায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।